আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক নাম প্রকাশে অনিচ্ছুক এক অনুগামীর পাঠানো এক অসাধারণ, গভীর এবং রোমাঞ্চকর গল্প। গল্পটি এতটাই আবেগী যে শুনলে আপনার গা শিউরে উঠবে। এমন এক কাহিনী যা হয়তো আমাদের চারপাশেই ঘটে চলেছে, কিন্তু আমরা হয়তো খেয়াল করি না। বিশ্বাস করুন, এই গল্পটি আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পের শুরুটা হয়েছিল এক রবিবারের দুপুরে, বছর ৩ আগের কথা। আমার স্বামী রঞ্জন তার মামাতো ভাই সৌমেনের বাড়িতে এক পারিবারিক অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছিল। রঞ্জন আর সৌমেন ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে, তাই তাদের মধ্যে সম্পর্কটা একেবারে প্রাণের। অনুষ্ঠানটি ছিল সৌমেনের দূর সম্পর্কের এক আত্মীয়ের ছেলের বিয়ে উপলক্ষে। এই ধরনের অনুষ্ঠানে সাধারণত যা হয় তাই হয়েছিল, সবাই মিলে আড্ডা, খাওয়া দাওয়া, পুরনো দিনের গল্প। আমিও রঞ্জনের সাথে গিয়েছিলাম। সেদিন প্রথম আমি লোকটিকে দেখি। নাম অর্ণব। আমার স্বামীর মামাতো ভাইয়ের বন্ধুর শিক্ষকের বাবার বন্ধুর ভাই। মানে সম্পর্কটা বেশ জটিল, তাই না? আমার স্বামী রঞ্জন, তার মামাতো ভাই সৌমেন। সৌমেনের এক বন্ধু, ধরুন তার নাম রাতুল। রাতুল যে শিক্ষকের কাছে পড়তে যেত সেই শিক্ষক, ধরুন তার নাম অনিশ। অনিশ স্যারের বাবা, ধরুন তার নাম সুরেশবাবু। আর সুরেশবাবুর ভাই, ধরুন তার নাম বিনোদবাবু। এই বিনোদবাবুর ভাই হলেন অর্ণব। সুতরাং অর্ণব আমার স্বামীর মামাতো ভাইয়ের বন্ধুর শিক্ষকের বাবার বন্ধুর ভাই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সম্পর্কের বেড়াজাল বড়ই অদ্ভুত। অর্ণব প্রায় আমারই সমবয়সী, বছর ৪০ বয়স হবে। সুদর্শন বললে হয়তো কম বলা হবে। এক তীক্ষ্ণ ব্যক্তিত্বের অধিকারী, লম্বা ছিপছিপে চেহারা কিন্তু পেশিবহুল। তার চোখে ছিল এক অদ্ভুত গভীরতা, যা প্রথম দেখাতেই আমাকে আকর্ষণ করেছিল। কালো কুচকুচে চুল, পরিপাটি করে আঁচড়ানো, মুখে সবসময় এক স্নিগ্ধ হাসি লেগে থাকত, কিন্তু সেই হাসির আড়ালেও যেন এক নিবিড় বিষণ্ণতা লুকিয়েছিল। পোশাকের ব্যাপারেও তার রুচি ছিল রুচিশীল। ধবধবে সাদা পাজামা পাঞ্জাবি, তার উপর একটা হালকা নীল জ্যাকেট। সেদিন অনুষ্ঠানে প্রায় সবাই পরিচিত মুখ, কিন্তু অর্ণবকে আমি চিনতাম না। রঞ্জন যখন তাকে পরিচয় করিয়ে দিল, তখন শুধু এটুকুই জানলাম যে সে সৌমেনের দূর সম্পর্কের আত্মীয়। বিয়েবাড়ি বলে তখন খুব বেশি কথা হয়নি, শুধু ২-৪টে সৌজন্যমূলক বাক্য বিনিময়। কিন্তু সেই অল্প সময়েই আমি অনুভব করেছিলাম তার চোখে কিছু একটা ছিল, একটা নীরব জিজ্ঞাসা, এক অকথিত আকর্ষণ। অনুষ্ঠান শেষ হবার পর আমরা বাড়ি ফিরে আসি, কিন্তু মন থেকে অর্ণবের মুখটা যাচ্ছিল না। তার ওই গভীর চোখ, ওই স্নিগ্ধ হাসি, সবকিছু আমার মনের গভীরে কোথাও একটা দাগ কেটে গেল। রঞ্জন অবশ্য এসবের কিছুই বুঝল না। সে নিজের মতো করে অনুষ্ঠান নিয়ে কথা বলছিল। আমি শুধু আনমনে শুনে যাচ্ছিলাম আর ভাবছিলাম অর্ণবের কথা। কয়েক মাস কেটে গেল। এরই মাঝে আবার একবার একটি পারিবারিক অনুষ্ঠানে দেখা হলো অর্ণবের সাথে। এবার আমার বাপের বাড়ির দিকে। সেদিনও সে এসেছিল তার পরিচিত কারোর সাথে। এবার একটু বেশি কথা হলো। আমার স্বামী রঞ্জন অর্ণবের সাথে বসে যখন পুরনো দিনের গল্প করছিল, আমি সুযোগ বুঝে অর্ণবের কাছে গিয়ে দাঁড়ালাম। আপনি অর্ণব দা, তাই না? জিজ্ঞাসা করলাম। সে আমার দিকে তাকিয়ে একটু হাসল। হ্যাঁ, আর আপনি নিশ্চয়ই রঞ্জনের স্ত্রী? আপনাকে সেদিন চিনতে পারিনি। আমার নাম মিতালি, বললাম। ভালো নাম, মোরও আমার ছেলেবেলার খুব প্রিয় নাম ছিল। তার কথায় আমি একটু অবাক হলাম। আপনারও? হ্যাঁ, আমার ছোট বোনের নাম ছিল মিতালি, তবে সে এখন নেই। কথাটা বলে অর্ণব একটু অন্যমনস্ক হয়ে গেল। আমি ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। তার বিষণ্ণতা যেন আরও ঘনীভূত হলো। আমি দুঃখিত, বললাম। কিছু মনে করবেন না, অনেক পুরনো কথা। সেদিন আমাদের মধ্যে আরও কিছু কথা হলো। তার পেশা, তার জীবনযাত্রা সম্পর্কে কিছু জানলাম। সে একজন আর্কিটেক্ট, চেন্নাইয়ে থাকে। এসেছিল এক পারিবারিক সূত্রে। কিন্তু তার কথার মধ্যে কোথাও একটা শূন্যতা, একটা একাকিত্ব অনুভব করলাম। আবার শুরু হলো আমার মনের তোলপাড়। রঞ্জন বাড়ি ফিরতে যতক্ষণ সময় নিত, আমি ততক্ষণ অপেক্ষা করতাম। রাতের পর রাত জেগে শুধু অর্ণবের কথাই ভাবতাম। তার ওই বিষণ্ণ হাসি, ওই গভীর চোখ। আমার মনে হতো যেন সে আমার জন্যই অপেক্ষা করছে। আমাদের যোগাযোগ বাড়ল, প্রথম দিকে সোশ্যাল মিডিয়াতে, তারপর ধীরে ধীরে একে অপরের ফোন নাম্বার। রাতের নিস্তব্ধতায় যখন রঞ্জন ঘুমিয়ে পড়ত, আমি লুকিয়ে লুকিয়ে অর্ণবের সাথে কথা বলতাম।
ফোনের ওপার থেকে তার গলার স্বর শুনলে আমার নিজেরও শরীর ঠান্ডা হয়ে আসত। কি করছো মিতালি? কিছু না, তোমার কথা ভাবছিলাম। সত্যি? আমারও মনে হচ্ছিল তুমি হয়তো এই সময়টা জেগে থাকবে। তোমার সাথে কথা বলতে ইচ্ছা করে। বলতাম, আমারও খুব ইচ্ছা করে। এইভাবে আমাদের মধ্যে এক অদৃশ্য টান তৈরি হলো, এক নিষিদ্ধ টান। আমি জানতাম এটা ভুল, সম্পূর্ণ ভুল। আমার স্বামী, আমার সংসার, আমার সামাজিক পরিচয় সবকিছুর বিপরীতে দাঁড়িয়ে এই অনুভূতি। কিন্তু মন মানছিল না। একদিন অর্ণব আমাকে ফোন করে বলল সে শহরে এসেছে, রঞ্জনের এক বন্ধুর নিমন্ত্রণে। তুমি কি দেখা করবে? জিজ্ঞাসা করল। আমার বুক ধুকপুক করতে লাগলো, ভয়ে, উত্তেজনায়। কোথায়? কখন? একটা কফি শপে, সন্ধ্যার পর, একটু আড়ালে। আমি রাজি হলাম, সাজগোজ করলাম। রঞ্জনকে বললাম বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি। নির্দিষ্ট সময়ে কফি শপে পৌঁছালাম। ভিতরে ঢুকতেই দেখি অর্ণব অপেক্ষা করছে, টেবিলের এক কোণে, যেখানে বেশি লোকজনের আনাগোনা নেই। সামনে বসতেই আমার দম বন্ধ হয়ে আসছিল। চোখে চোখ পড়তেই আমার সমস্ত লজ্জা, সমস্ত ভয় যেন উবে গেল। তুমি এসেছো মিতালি? অর্ণব শান্ত গলায় বলল। হ্যাঁ, ফিসফিস করে বললাম। তোমাকে দেখে আমার বিশ্বাস হচ্ছে না, তুমি এত সুন্দর। তার কথায় আমার কান লাল হয়ে গেল। তোমার চোখেও তো অনেক কিছু রয়েছে অর্ণবদা, বললাম। কি রয়েছে মিতালি? যা তুমি কাউকে বলো না। সে আমার দিকে ঝুঁকে এলো, খুব নিচু গলায় বলল, আছে মিতালি, অনেক কিছু আছে, যা শুধু তুমিই বুঝতে পারবে। আমাদের মধ্যে কথা চলল। চলার পথে তার হাত আমার হাতের ওপর এসে পড়ল। স্পর্শটা খুব নরম, কিন্তু তার মধ্যে ছিল এক বিদ্যুতের ঝলক। আমার হাতটা কাঁপছিল। ভয় লাগছে মিতালি? হ্যাঁ, আমারও, কিন্তু এই ভয়টা কেমন যেন রোমাঞ্চকর, তাই না? বোধ হয়। সেদিন আমরা অনেক কথা বললাম। আমার জীবনে রঞ্জন কি, সে আমার কাছে কতখানি, সবটা বললাম। আর অর্ণব বলল তার জীবনের শূন্যতা, তার একাকিত্বের কথা। রঞ্জনের সাথে তুমি সুখী? হঠাৎ জিজ্ঞাসা করল অর্ণব। প্রশ্নটা শুনে আমি থমকে গেলাম। আমি জানি না, ধীর কণ্ঠে বললাম। তাহলে? আমি জানি না অর্ণবদা, শুধু মনে হয় আমার জীবনে কিছু একটা নেই, একটা অভাব। সেই অভাবটা কি আমি পূরণ করতে পারি মিতালি? কথাটা শুনে আমার বুকের ভেতরটা ধুক করে উঠল। কিভাবে? যেমন তুমি চাও, যেমন তোমার মন চায়। তার চোখে এক গভীর আবেগ, এক তীব্র আকুলতা। আমি জানি না, বললাম, কিন্তু আমার ভেতরটা তোলপাড় করছিল। আমাদের দেখা হলো আরও কয়েকবার, সবই লুকিয়ে, সবই আড়ালে। প্রতিবার দেখা হওয়ার সময় আমার মনে হতো যেন আমি মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছি, কিন্তু প্রতিবারই অর্ণবের সান্নিধ্য আমাকে এক অন্য জগতে নিয়ে যেত। আমার শরীর জুড়ে এক অদ্ভুত শিহরণ। তার স্পর্শ, তার নিবিড় চাহনি সবকিছু আমাকে সম্মোহিত করত। একদিন সে আমাকে এক নির্জন পার্কে দেখা করতে বলল, সন্ধ্যার পর। রঞ্জন কি বাইরে যাচ্ছে? অর্ণব জিজ্ঞাসা করল। হ্যাঁ, এক জরুরি কাজে, আজ ফিরতে রাত হবে। তাহলে কি? এসো, আজ দেখা করি, একটু অন্যভাবে। তার গলার স্বর কেমন যেন বদলে গিয়েছিল। আমি রাজি হলাম। প্রখর গরমের সন্ধ্যা, সূর্য সবে অস্তাচলে। পার্কে তখন লোকজন কম। আমরা পার্কের এক নিরিবিলি প্রান্তে বড় এক গাছের নিচে দাঁড়ালাম। অর্ণব আমার দিকে এগিয়ে এলো, তার চোখে মুখে এক অন্য রকম আলো। আজ তুমি আরও বেশি সুন্দর মিতালি, বলল। আপনিও? ফিসফিস করে বললাম। সে আমার হাত ধরল। তার হাতের স্পর্শে যেন আমার শরীরের সমস্ত রক্ত ত্বকে এসে জমা হলো। আমি তোমাকে অনেক দিন ধরে চাইছি মিতালি। তার কথায় আমার ঠোঁট শুকিয়ে এলো। জানতাম তুমিও চাও, বলল অর্ণব। কথাটা শুনে আমি চমকে উঠলাম। কিভাবে জানলেন? তোমার চোখে, তোমার চাহনিতে। সেদিন প্রথম যখন দেখি, সেদিনই বুঝেছিলাম। সে আমার আরও কাছে এলো, আমার মুখের ওপর এসে পড়া চুলগুলো সরিয়ে দিল। আমি আর অপেক্ষা করতে পারছি না মিতালি। কথাটা শেষ হবার আগে সে আমার ঠোঁটে ঠোঁট রাখল। সেই প্রথম স্পর্শ, অভিজ্ঞতাহীন কিন্তু তীব্র। আমার শরীর যেন আগ্নেয়গিরির লাভা হয়ে উঠল। সমস্ত দ্বিধা, সমস্ত সংকোচ নিমেষে উবে গেল। আমরা একে অপরের বাহুডোরে আবদ্ধ। পার্কের নিস্তব্ধতা যেন আমাদের উত্তেজনার সাক্ষী। তার হাতে আমার হাত আরও শক্ত হল। মিতালি, তার গলার স্বর যেন গভীর এক ভালোবাসায় ভেজা। আমি চোখ বুজে রইলাম।
অস্তগামী সূর্যের শেষ রশ্মি আমার মুখে এসে পড়ছিল। হঠাৎ একটা অচেনা শব্দে আমার কান খাড়া হলো। কে ওখানে? অর্ণবের গলা। আমি চোখ খুললাম। দেখলাম পার্কের প্রবেশপথের দিকে অন্ধকারের মধ্যে কয়েকটি ছায়া মূর্তি দাঁড়িয়ে। আমার বুকটা ধুকপুক করতে লাগলো। এটা কে? এটা কি রঞ্জন? অন্য কেউ? অর্ণবের মুখটাও ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। ওরা কারা? ফিসফিস করে জিজ্ঞাসা করল। জানি না, বললাম। ছায়ামূর্তিগুলো ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। তাদের মধ্যে কে যেন চিৎকার করে উঠল, ওই তো ওরা, ধরে ফেল! আমাদের দুজনেরই হৃৎপিণ্ডে যেন গলায় এসে আটকে গেল। এই মুহূর্তে আমরা কি করব? কোথায় যাব? আমাদের গোপন অভিসার কি এখানেই শেষ হয়ে যাবে? অথবা এই নিষিদ্ধ প্রেমের স্রোত কি আরও গভীর কোনো খাদে গিয়ে পড়বে? এই টানটান উত্তেজনার মুহূর্তে আমি আপনাদের এখানেই থামিয়ে দিলাম। গল্পের পরবর্তী অংশ শুনতে চান? তাহলে অবশ্যই কমেন্ট করে জানান।